বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে মাজলুম দল হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই বাংলাদেশ জামায়াত ইসলামীর কপাল অনেক ভালো। এই জন্য ভালো যে বাংলাদেশ জামায়াত ইসলামী পাকিস্তানি দল, এটা সবাই বলে, আমিও বলি। আর জামায়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হলো আবুল আলা মওদুদি, বাড়ি হচ্ছে পাকিস্তানে। আমি এই জন্য বলি জামায়াত ইসলামীর কপাল ভালো। কারণ হলো জামায়াত ইসলামী ভারতের কোনো প্রতিষ্ঠিত দল নয়। আল্লাহ না করুক জামায়াত ইসলামী যদি বর্তমান ভারতের যে 32 লাখের ভূখণ্ড আছে, সেই 32 লাখ আয়তনের শুধু কাশ্মীরেরও হতো, তাহলে জামায়াত ইসলামীর কপালে আরও বেশি ভোগ হতো। এখন পাকিস্তানি বলে জামায়াত ইসলামকে, এখন বর্তমানে পাকিস্তানি বলে, রাজাকার বলে, আল বদর আল শামস বলে। জামায়াত ইসলামকে যতটা না হেয় করা হয়, আল্লাহ না করুক জামায়াত ইসলামী যদি বর্তমান ভারতের ভূখণ্ডের কোনো মানুষের প্রতিষ্ঠিত দল হতো, তাহলে জামায়াত ইসলামীকে কি করতো এদেশের হালুয়া রুটি খাওয়া পীর সাহেবেরা? আল্লাহ ছাড়া ভালো কেউ জানে না। কিন্তু যদি ভারতের দেওবন্দ মাদ্রাসা যদি পাকিস্তানে হতো, বর্তমান ভারতের যে দেওবন্দ মাদ্রাসা, বাংলাদেশের যে দেওবন্দের আকিদা নিয়া এদেশের হালুয়া রুটি খাওয়া পীর মাশায়েখরা রাজনীতি করে এবং হালুয়া রুটি খায়। ওরা এক জায়গা দিয়ে ওদের যেই পীর মাশায়েখ, ওখানে ব্যবসা, ওখানে মুরিদানের ব্যবসা, ওখানে খানকার ব্যবসা, সকল সরকারের কাছ থেকে হালুয়া রুটির ব্যবসা এই জায়গায় খায়, বলে আমরা দেওবন্দের আকিদা। আল্লাহ না করুক এই দেওবন্দ মাদ্রাসা যদি পাকিস্তানি হতো, আর জামায়াত ইসলামী যদি 32 লাখ আয়তনের কোনো প্রতিষ্ঠিত মানুষের দল হতো, জামায়াত ইসলামীকে কি না অপমান করতো আল্লাহ ছাড়া কেউ জানে না। এই ক্ষেত্রে জামায়াত ইসলামীর আমি মনে করি গুড লাক যে তারা পাকিস্তানি দল। এটা পাকিস্তানি বললেও এখন ভারত বলার কোনো সুযোগ নাই। কিন্তু ভারতের দেওবন্দ মাদ্রাসা যদি পাকিস্তানে হতো, বলতো জামায়াত ইসলামী পাকিস্তানে, জামায়াত ইসলামী ভারতের প্রতিষ্ঠিত ওই অমুকের দল, ওরা ভারতী, আর আমরা দেওবন্দি পাকিস্তানি আকিদা। কিন্তু কওমিয়াদের কপাল খারাপ, দেওবন্দ মাদ্রাসা কিন্তু ভারতে। সুতরাং এই ভারতের সাথে দেওবন্দের অনেক আলেমের যোগ সূত্র স্থাপন আছে। সকল আলমকে বলি না, সকল আলম তো এক না। ডক্টর জাকির নায়েককে যখন কাফের ফতোয়া দিয়েছিল, আমি জসিমউদ্দিন রহমানির বক্তব্য শুনেছিলাম, এই জসিমউদ্দিন রহমানির বক্তব্য শুনেছিলাম। ডক্টর জাকির নায়েককে এই ফতোয়ার সাথে একমত পোষণ করেছিল মাত্র 28% লোক, আর 72% লোকই ডক্টর জাকির নায়েকের পক্ষে নিয়েছিল। না, জাকির নায়েকই ঠিক আছে, উনি মাজলুম, উনি ইসলামকে ভারতের বুকে সম্মানিত জায়গায় পৌঁছে দিয়েছেন। ওই 72% বলেছিল আমরা দেওবন্দের আকিদা নিয়ে, আমরা বড় বড় সার্টিফিকেট নিয়ে আলেম হয়ে, মাওলানা হয়ে আমরা যে কাজ করতে পারি নাই, ডক্টর জাকির নায়েক একজন ডাক্তার হয়েও উনি ওনার কম্পারেটিভ রিলিজিয়ন, উনি যে তুলনামূলক ধর্ম তথ্য নিয়ে উনি আলোচনা করেন, সেই জিনিস দিয়ে উনি এটাই বুঝিয়েছেন ইসলাম ঠিক আর সব হলো বাতিল। যত মানুষই প্রশ্ন করুক না কেন, সাতক্ষীরার এক হিন্দু ভাই আমাকে প্রশ্ন করেছিল, ভাই জাকির নায়েক, আমি হিন্দু হইতে পারি, জাকির নায়েক এমন একটা জিনিস, ওনাকে কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যদি প্রশ্ন করে, তাহলে তার কাছে মুসলমান হওয়াই লাগবে, আর না হলে
নিজে লজ্জিত হয়ে সে কনফারেন্স থেকে বিদায় নেবে। এর নাম ডক্টর জাকির নায়েক। মানে জাকির নায়েককে প্রশ্ন করলেই ইসলাম হচ্ছে সবের উপরে কালেমার পতাকা উদ্ধৃত হয়, আর সকল ফেরকার দলগুলা বাতিল হয়ে যায়। তাই দেওবন্দের 72% যে আলেম ওলামা ছাত্র, ওরা জাকির নায়েকের পক্ষে ওরা সাফাই গিয়েছেন। শুধু 28% লোক এ বাংলাদেশের হালুয়া রুটি খাওয়া, এরকম কিছু লোক, আমার মনে হয় 28%-এর ভিতরে 20%ই এই বাংলাদেশি ছাত্র হবে। এই হালুয়া রুটিগুলা ওরা মাজলুম জাকির নায়েকের বিরুদ্ধে কথা বলেছিল। ওরা বলেছিল জাকির নায়েক ইহুদি গো দালাল। আজকে আপনারা দেখেছেন জাকির নায়েককে ভারত থেকে বাইর করে দিল। উনি সৌদি আরব গেল, সৌদি আরব ওনাকে জায়গা দিল না, ওনাকে ল্যাটিন আমেরিকা যাওয়া নিষিদ্ধ, ইউরোপে ইউনিয়নে যাওয়া ওনার নিষিদ্ধ। অবশেষে মালয়েশিয়ার মাহাতির মোহাম্মদ, অনেক সম্মান করি মালয়েশিয়াকে, বর্তমান আনোয়ার ইব্রাহিমকেও, বর্তমানে জামাত ইসলামের সাথে ভালো যোগসূত্র স্থাপন আছে, সেই মাহাতির মোহাম্মদ তাকে মালয়েশিয়ায় জায়গা দিয়েছিল। তারপরেও তার কণ্ঠরোধ করা হয়েছে। তিনি কিছুদিন আগে একটা জলবায়ু সম্মেলনে বিশ্বের সকল পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণে একটা সম্মেলন হয়েছিল। সেখানে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ কুরুশি বলেছিল এখানে জাকির নায়েককে দাওয়াত দেওয়া হোক। উনি এখানে 1-2 মিনিট কথা বলেছেন, এতে ভারতের চুলকানি শুরু হয়ে গিয়েছে। মালয়েশিয়াকে বলেছে জাকির নায়েক কোনো সম্মেলনে কথা বলতে পারবে না। মানে জাকির নায়েক বর্তমানে মালয়েশিয়া আছেন, কিন্তু তিনি কোনো সভা সেমিনার করতে পারে না। এ হচ্ছে জাকির নায়েকের অবস্থা। ভারতে নিষিদ্ধ। ওনার মা মারা গেল, উনি যাইতে পারল না। ওনার 54 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ভারতের সরকার। ওনার বিল্ডিং নিয়ে গেল, ওনার পৃষ্ঠি বন্ধ করে দিল, ওনার ল্যাপটপগুলো নিয়ে গেল। ওনাকে ইউরোপে নিষিদ্ধ করলো, ল্যাটিন আমেরিকা নিষিদ্ধ করলো, সৌদি আরব বাড়ি করে দিল। তারপরে আমার বাংলাদেশের হালুয়া রুটি খাওয়া আলেমগুলো বলে জাকির নাকি ইহুদি গো দালাল। আমি থুত্ত মারি তোদের কপালে। তোরা আসল ইসলাম বুঝস না, তোরা বুঝস খালি হালুয়া রুটি যেদিকে আছে ওই দিকেই তোদের কাজ। তাই এই বলি জামাত ইসলামের কপাল ভালো। জামাত ইসলামী পাকিস্তানি দল, কিন্তু ভারতের দল না। আর এই হালুয়া রুটি খাওয়ার আলেমদের কপাল খারাপ। ওদের মাদ্রাসা হচ্ছে ভারতের দেওবন্দে। ওরা যতই হকপন্থী দাবি করুক না কেন, ওদের ভারতের গোয়েন্দা সংস্থার সাথে, ভারতের সরকারের সাথে ওদের গোপনে একটা আলাদা চুক্তি আছে। এটার অস্পষ্ট করার কোনো অবকাশ নাই। এই জাতির কাছে মিথ্যা অজুহাত দেওয়ার কোনো অবকাশ নাই। ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সাথে বাংলাদেশের দেওবন্দি আকিদার সকলের না কিছু মানুষের হালুয়া রুটি খাওয়া ওই পীর মাশায়েখদের যোগ সূত্র স্থাপন আছে। ওই মানুষগুলাই মাঝে মাঝে চুলকায়। আজকে দেখলাম মামুনুল হকের বিরুদ্ধে লেগে গিয়েছে, কারণ এই হালুয়া রুটি খাওয়া আলেমগুলা গত 17 বছর আওয়ামী লীগের পাও চেটেছে। ইস্তেমার মাহফিল করোনার সময় বন্ধ হয়েছিল, কিন্তু সেই চরমনের মাহফিল করোনায় বন্ধ হয় নাই। ওনার মেয়ে বিয়ে দেওয়া হয়েছিল, সেখানে সকলকে দাওয়াত দেওয়া হয়েছে, মির্জা ফখরুল সহ স্বরাষ্ট্রমন্ত্রী কামাল, তারপরে আরও অনেক আওয়ামী লীগের নেতা, এমনকি জিএম কাদের সহ। কিন্তু এখানে জামাত ইসলামের লোকদেরকে দাওয়াত দেওয়া হয় নাই। শুধু দাওয়াত দেয় নাই, ফেসবুকে পোস্ট করেছে সকলে আছে, শুধু জামায়াত তারা নাই। এমনকি ওনারা ঢাকা সমাবেশ করেছিল, সেই সমাবেশে মাথায় টুপি পরে দিয়ে সেই প্রেসিডেন্টের সাবেক তথ্যমন্ত্রী হাসান মাহমুদ খন্দকারকে দাওয়াত দিয়েছিল সব। এমনকি ওদের এক মুরিদ, এক খানকার প্রচার সম্পাদক হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা, আমি দেখেছি অনেক ওয়াজ মাহফিলে আওয়ামী লীগের লোকের সাথে, বিশেষ করে শামীম ওসমানের সাথে মঞ্চে খোশ গল্পে মেতেছেন, হাসাহাসি ঠাট্টা করেছেন,
মিলে মিশে একসঙ্গে ওরা পায় তারা। গত আওয়ামী লীগের নির্বাচনে আওয়ামী লীগের প্রত্যেকটা নির্বাচনে ইউনিয়ন পরিষদের প্রত্যেকটা নির্বাচনে ওনারা প্রার্থী দিয়ে আওয়ামী লীগের নির্বাচনগুলোকে বৈধ করেছেন। আমি যেখানে আছি কাশপুর ইউনিয়নে আওয়ামী লীগ কোনো প্রার্থী দেয় নাই, এখানে ইসলামী আন্দোলন চরমনাইও এখানে প্রার্থী দেয় নাই। আমি জিজ্ঞেস করলাম আপনারা এখানে প্রার্থী দেন নাই কেন? বলছে এখানে বিএনপি প্রার্থী দেয় নাই, তাই আমরাও দেই নাই। এর মানে হলো এই হালুয়া রুটি খাওয়া ভাগিদারগুলো আওয়ামী লীগকে বৈধতা দিয়েছে, তার এই কথার মাধ্যমে স্পষ্ট প্রমাণিত হয়েছে। ওনারা ঢাকা গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে কিছু ভোট পেয়েছে 40,000-এর মতো। ওনারা মনে করেছে ওনাদের অনেক ভোট, কিন্তু ওনারা জানে না সেই নির্বাচনে বিএনপি ছিল না, সেই নির্বাচনে জামায়াতে ইসলামী ছিল না, সেই নির্বাচনে শুধু বাম রাম গেসা ভারতীয় দালাল বাংলাদেশে নিযুক্ত ভারতীয় মুখ্যমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ ও ভারতের গোয়েন্দা সংস্থার অন্যতম সদস্য বাংলাদেশের হালুয়া রুটি খাওয়া আলেমরা আওয়ামী লীগের পাউসাটা হালুয়া রুটি খাওয়া এই চরমনায় সেখানে প্রার্থী দিয়েছিল। তাই মানুষ শুধু যেহেতু আওয়ামী লীগকে ঘৃণা করেছিল, বিএনপি জামাতের অনেক লোকই সেদিন এই গাজী আতাউর রহমানকে ভোট দিয়েছিল। সে ভোট পেয়ে মনে শান্তি, ওরে শান্তি রে। তারপরে সরকারের সাথে চুক্তি হয়েছিল, মনে অনেক আশা জেগেছিল বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী দিয়ে উনি এখানে মেয়র হবেন। আমরা বিভিন্ন তথ্য জানতে পারলাম ওনারা সরকারের সাথে আতাত করেছিল বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন চরমনাইকে ছেড়ে দিবে। তাই উনি অত্যন্ত সেকেন্ড একজন নেতা, চরমনাই পীরের পররাস্তানি শাহেখে চরমনাই একজন উচ্চ শ্রেণীর নেতা হয়েও সিটি কর্পোরেশন নির্বাচনে উনি ওখানে প্রার্থী হয়েছেন সরকারের কাছে সবুজ সিগন্যাল পেয়ে। এই জন্য সরকার ওখানে মূল যে মেয়র ছিল সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহকে সরিয়ে দিয়ে তার আরেক চাচাকে ওখানে নমিশন দিয়েছেন। উনি অত্যন্ত কম জনপ্রিয়। উনি মনে করেছিলেন সেখানে মেয়র হবেন শাহেখে চরমনাই, মনে করেছিলেন মেয়র হবেন সরকারের সবুজ সিগন্যাল, সরকারের সবুজ সিগন্যাল উনি পেয়েছেন। কিন্তু আওয়ামী লীগের তো বিশ্বাস নাই। নির্বাচনে যখন গেলেন আওয়ামী লীগ বলেছে না, সবুজ সিগন্যাল কাজ হবে না, এটা চরমনাইকে দেওয়া হবে না। শুরু হলো মায়ের, ওরে মায়ের রে, আমি আর মায়ের কথা বলবো না, আমি আলেমকে সম্মান করি। তারপরে রক্তাক্ত হয়ে গেল, রক্ত হয়ে তারপরে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলা শুরু করলো। এ হচ্ছে ওদের অবস্থান। এক কথায় যদি বলি, বিগত সরকারের হালুয়া রুটি খাওয়া ভাগিদার কোনো মামলার আসামি হন নাই, জেল খাটেন নাই। ওয়াজ মাহফিলে শেখ মুজিবের বংশধরকে ইরাক থেকে এসেছে এগুলা বলে শেখ মুজিবকে তার পরিবারকে বৈধতা দিয়েছেন। শেখ মুজিবের পরিবারকে উলিয়ার কাতারে চলে উনি নিয়ে গিয়েছেন। তারপরে একবার নাকি মক্কায় গিয়েছেন, আল্লাহ রসুল নাকি বলেছেন এ তোরা কোন দল করবি বাংলাদেশে, যা তোরা আওয়ামী লীগ কর। এগুলা বলে উনি আওয়ামী লীগকে বৈধতা দিয়েছেন। নির্বাচনে গিয়ে আওয়ামী লীগকে বৈধতা দিয়েছেন। ওনার মেয়ের বিয়েতে আওয়ামী লীগকে দাওয়াত দিয়েছেন। ইজতেমার মাহফিল বন্ধ হয়েছে, চরমনাইয়ের মাহফিল বন্ধ হয় নাই। ঢাকা সমাবেশ করেছেন, আওয়ামী লীগের লোকদেরকে দাওয়াত দিয়েছেন। সব জায়গায় আওয়ামী লীগ, সব জায়গায় আওয়ামী লীগ। কিন্তু বরিশালে সিটি কর্পোরেশন নির্বাচনে একটু উত্তম মাধ্যম খেয়ে হালকা একটু পরিণত হয়েছেন। এখন বলে উনি নাকি জুলাই আন্দোলনের অন্যতম রূপকার। আমি বলি জুলাই আন্দোলনের ইতিহাসে এটা সবচেয়ে বড় মিথ্যা কথা।
কেন মিথ্যা কথা? কারণ জুলাই আন্দোলনে সরকারের পতন নিশ্চিত হয়ে গিয়েছে যেদিন বাংলাদেশের মাজলুম দল জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছিল। এই সরকারের পতন নিশ্চিত হয়েছে, বিশেষ করে আমি জানতে পেরেছি 27 জুলাই সে সরকার আর টিকতে পারবে না। এটা স্পষ্ট প্রমাণ জানেন গণজাগরণ মঞ্চের লাকি আক্তার, সেও কিন্তু জুলাই আন্দোলনে এসেছিল। এই লাকি আক্তার আমার বাম পাশে ছিল, আমি পিছনে ছিলাম লুঙ্গি ভরা অবস্থায়। সাংবাদিকের সামনে আমি আসি নাই লুঙ্গি ভরা অবস্থায়। আর আমি লুঙ্গি ভরে যাব না কেন? কী যে অবস্থা আমাদের উপরে হয়েছিল, আমাদেরকে হত্যা করা জায়েজ ছিল। কারণ সাইদির, আমার নেতা, আমার কলিজার টুকরা আল্লামা সাইদির জানাজা পড়তে গিয়ে আমাকে হয়রানি করতে হয়েছে। আমাকে 6 বার চেকপোস্টে যেতে হয়েছে। আমি টাচ মোবাইল নিয়ে, একটা বাটম মোবাইল নিয়ে গিয়েছিলাম, লুঙ্গি পরে গিয়েছিলাম। আমাকে পথে পথে 6 বার চেক করা হয়েছে। কিন্তু আমি একটু পাগলামি অভিনয় করার কারণে আমাকে ছেড়ে দিয়েছে। তারপরেও ওনার জানাজার পরে আমাকে শ্যামলী থেকে, আমাকে চলন্ত বাস থেকে গ্রেফতার করেছে শুধু সাইদির পোস্টকে পোস্ট করার কারণে। আমাদের উপরে এত অত্যাচার নেমে হয়েছিল, আমাদেরকে হত্যা করা জায়েজ ছিল। অথচ ইসলামী ছাত্র শিবিরের, জামাত ইসলামীর কোনো পদ পদবিতে আমি ছিলাম না। শুধু বাংলাদেশ জামাত ইসলামী সাইদির পক্ষে কথা বলার কারণে আমাকে বারবার ব্যত্যাঘাত হতে হয়েছিল। একবার কক্সবাজারে ঘুরতে গিয়েছিলাম। বর্তমান যে এয়ারপোর্টের পিছনে সমুদ্রের তীরবর্তী কিছু অঞ্চলে চায়ের দোকান আছে, সেখানে কিছু বাম লোক আমার কলিজার টুকরা সাইদিকে অনেক অকথ্য ভাষায় গালিগালাজ করেছিল। আমি প্রতিবাদ করেছিলাম, ওরা সেখানেও আমাকে মেরেছিল। ওরা আমাকে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মেরেছিল। ওরা আমাকে ময়মনসিংহের, ওরা আমাকে ফুলবাড়িয়া মেরেছিল, লালমনিরহাটের পাটগ্রামে মেরেছিল। ওরা আমাকে দিনাজপুরের রানীর বন্দর চিরিবন্দে মেরেছিল। ওরা আমাকে পটুয়াখালীর কলাইপাড়া মেরেছিল। ওরা আমাকে সাভারের বর্তমান যে আশুলিয়ায় মেরেছিল। ওরা আমাকে শেরপুরে নারীতে মেরেছিল। আমার অপরাধ একটাই ছিল, আমি এই দেশের আল্লামা সাইদির পক্ষে কথা বলি। এই সাইদির পক্ষে কথা বলতে গিয়ে বাংলাদেশে আমি অনেক জায়গায় আমাকে ব্যত্যাঘাত করা হয়েছিল, আমাকে রক্তাক্ত করেছিল। শুধু তাই নয়, আমি অনেক সরকারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেও আমাকে শিবির ট্যাগ দিয়ে আমাকে চাকরি থেকে বঞ্চিত করেছিল। আজকে আমি সরকারি চাকরি থেকে বঞ্চিত শুধু সেই ফ্যাসিস্ট সরকার আমলে। তাই আমি বলি, গত ফ্যাসিস্ট আমলে আওয়ামী লীগ সরকার জামাত ইসলামীকে, বিএনপিকে যতটা কষ্ট না দিয়েছে তার সে বেশি কষ্ট দিয়েছে। বিভিন্ন অজুহাত দিয়ে, কথা দিয়ে, বিভিন্ন ভিতরে ইন্ধন দিয়ে চরমনায় নামের এই খানকা ব্যবসা। আজকে ওরা মামুনুল হকের বিরুদ্ধে লেগেছে, ওরা লেগেছে। মামুনুল হক যখন জেলখানায় গিয়েছিল, স্পষ্ট এই চরমনায়ের লোকেরা ওরা বলেছে উনি সেখানে মেয়ে নিয়ে কেন গিয়েছে। স্পষ্ট মামুনুল হকের বিরুদ্ধে ওরা লেগেছে। তারপরে মামুনুল হক এখন যখন জামাত ইসলামীর সাথে যখন 11 দলে আছে, ওরা মামুনুল হকের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। ওদের একটাই কারণ, একটাই কষ্ট, মনে আর্তনাদ, কান্না। ওরে কান্না রে, মামুনুল হক কেন 11 দলের সাথে জামাত জোটে আছে, এটাই ওদের কষ্ট। কারণ ওরা জানে বাংলাদেশের আল্লামা আজিজুল হক, উনি এই যে চরমনার পীরের বাপের ওস্তাদ ছিলেন। আমি মাঝে মাঝে বলি, কওমিয়া মানি আজিজুল হক, হেফাজত মানি মামুনুল হক। তাই ওদের মনে অনেক কষ্ট। শুধু তাই নয়, মামুনুল হক যখন
মোদি বিরোধী আন্দোলন করেছিলেন, যখন ভাস্কর্য বিরোধী আন্দোলন করেছিলেন, তখন এই চরমনাই, এই ছানকাই গ্রুপ, এই সকল সরকারের হালুয়া রুটির ভাগিদাররা স্পষ্ট মামুনুল হকের বিরুদ্ধে গিয়েছেন। এই হাফিজুর রহমান সিদ্দিক স্পষ্ট বলে গিয়েছেন, টাকার ভিতরে ছবি নেই, ঘরের ভিতরে ছবি নেই, এগুলা বলে স্পষ্ট উনি মামুনুল হকের বিরুদ্ধে গিয়েছেন। তারপরে মামুনুল হক জেল থেকে বাইর হওয়ার পরে উনি তো বলে দিয়েছেন, আপনি কি ওয়াজ করার আর কোনো কাজ পান না, যদি কথা না বলতে পারেন আপনি অন্য খানকার ওয়াজ করবেন। এগুলো আপনাকে বলছে, এগুলো আপনাকে বলতে কে বলেছে? মানে বিভিন্ন অজুহাতে মামুনুল হক শুধু কওমিয়া আলেম বলে চরমনার প্রতি যে সহানুভূতি অর্জন করেছেন, চরমনায় বিভিন্ন অজুহাত দিয়ে আল্লামা মামুনুল হককে বিভিন্নভাবে ওনার বিরুদ্ধে গীবত পরনিন্দা লেখাচার শুরু করেছেন। এই চরমনায় ওনার বাবা আল্লামা আজিল হকের বিরুদ্ধে কথা বলেছেন, বলছেন জামায়াতের এজেন্ট। হাফিজি হুজুরের বিরুদ্ধে কথা বলছেন জামায়াতের এজেন্ট। তারপরে মুফতি আমিনের বিরুদ্ধে কথা বলছেন জামায়াতের এজেন্ট। খতিব, বাংলাদেশের খতিব নামে পরিচিত ওবায়দুল হকের বিরুদ্ধে কথা বলেছেন জামায়াতের এজেন্ট। মানে জামায়াত জোটে যারা যাবে তারা যতই বড় আলেম হোক না কেন, ওদেরকে ওরা একদম ইসলাম থেকে ফারাক করে দেন, বদনাম শুরু করে দেন। আজকে বাংলাদেশের বাইতুল মুকাররমের খতিব আল্লামা আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, এই হাফিজাহুল্লাহকে যখন বাইতুল মুকাররমের যখন খতিব নির্বাচন করা হলো, আমি অল্লাহি একটা মিথ্যা কথা বলবো না, এই চরমনের মুরিদরা ওখানে নামাজ পড়ার পরে ওখানে হট্টগোল করেছেন। স্পষ্ট ওখানে অনেক ইউটিউবার অনেক ভিডিও করেছেন, অনেক সাংবাদিকদেরকে অনেক ভিডিও করেছেন, সেই ভিডিও এখনও আছে। ওনারা বলেছিল এই আব্দুল মালেকের ওনার সূরা হয় না, ওরা তিলিল কুরআনা তার তিলা, ওনার সূরা সহি শুদ্ধ না, উনি কথা বলতে পারেন না, ওনার সূরাই হয় না, উনি কি করে? উনি বাইতুল মুকাররমের উনি খতিব হন। ওই সময় ওনার বিরুদ্ধে লেগেছেন। কিন্তু এই আব্দুল মালেক রাজনীতিতে যখন খতিব হওয়ার পরে যখন জামায়াত ইসলামীর বিরুদ্ধে একটা দুইটা কথা বলেছেন, তখন এই আব্দুল মালেক কিন্তু ওনাদের পক্ষে ভালো হয়ে গিয়েছে। আব্দুল মালেকের পক্ষে প্রচার শুরু করে দিয়েছেন। ওদের কাজই হলো একটা আলী হাসান ওসামা জামায়াত ইসলামের বিরুদ্ধে কয়েকটা কথা বলেছিলেন, তখন খুব ভালো হয়ে গিয়েছিল। এখন যখন জামায়াতে যোগ দিয়ে এখন যখন চরমনাইকে বলেছে সরকারে থাকলে একটা সুবিধা, হালুয়া রুটি খাওয়া যায়, আর বিরোধী দলে গেলে মায়ের কনি খাওয়ার সম্ভাবনা আছে, এই জন্য ওনারা সব সময় থাকেন সরকারে। ওনার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন মুফতি আমাদের নোমানি ভাইয়ের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন। বাংলাদেশের কওমিয়া যে আলেমরা জামায়াত ইসলামীতে যোগ দিয়েছেন, ওনাদের বিরুদ্ধে ওনারা উঠে পড়ে লেগেছেন। এর একটাই মানে হলো এই চরমনাই সবসময় জামায়াত ইসলামীর বিরোধিতার আড়ালে এই দেশের ভারতপন্থী মানুষের সাথে যোগসূত্র স্থাপন করেন। 2001 সালের নির্বাচনে সকল ইসলামিক দলগুলো যখন এক হয়ে বিএনপির সাথে জোট করেছিল, এই চরমনায় তখন এরশাদকে নিয়ে যুক্তকরণ করেছিল। ওদের কাজ ছিল বিএনপি জামাত যে ক্ষমতা না আসতে পারে, কিন্তু তাদের সে আশা পূর্ণ হয় নাই। সব সময় বাংলাদেশের ইসলাম প্রিয় মানুষগুলা যখন এদেশের ইসলামকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তখন থেকেই যুগ যুগ ধরে পিছন থেকে ভারতের হালালি করে, আওয়ামী লীগের হালালি করে ওনারা পিছন থেকে ছুরি মারেন। আর একটা কথা বলি, সব সময় ওনারা এমন লোকের পক্ষ থাকেন, সাবেক সোলাকিয়া ইমাম ফরিদ উদ্দিন মাসুদ, আপনারা জানেন উনি সেই গণজাগরণ মঞ্চ গিয়ে উনি সেখানে সহানুভূতি অর্জন করেছেন। সেই ফরিদ উদ্দিন মাসুদকে বলছে আমার বিয়ের উপর হামলা কেন?
তার প্রতি ওনাদের অনেক মনে কষ্ট। মানে ভারতীয় যারা এজেন্ট ওদের পক্ষে সাবাই গান। তারপরে বর্তমান বিপিনুর, এখন তো উনি অনেক বড় বড় কথা বলেন। জিএম কাদেরের জাতীয় পার্টির অফিসে যখন হামলা করা হলো এনসিপি সহকারে গণ অধিকার পরিষদ, তখন এই শায়েক মোর্শেদ বলেছিলেন জাতীয় পার্টির অফিসে হামলা কেন, এগুলো বলে জাতীয় পার্টির সহানুভূতি অর্জন করতে চেয়েছেন। এর কথা এর একমাত্র স্পষ্ট, এদের কথা স্পষ্ট বোঝা যায় এরা সবসময় আওয়ামী লীগ, জাতীয় পার্টি আওয়ামী লীগ, বাম আওয়ামী লীগ, ভারতের আওয়ামী লীগ সব কিছু মিলে ওনাদের ভালো লাগে। ওনাদের বিগত বক্তব্যগুলা, আমি যে কথাগুলো বলেছি আপনি একটু মিলিয়ে নেবেন ওনারা আসলে কার পক্ষে। ওনারা মাঝে মাঝে মামুনুল হককে বলেন আমাদের কওমি আলেম, আসলে এটা বলেন কষ্টে কষ্টে বলেন, কিন্তু ভিতরে ভিতরে মামুনুল হকের অনেক সমালোচনা করেন, সেটা আর বলার অপেক্ষা রাখে না। এটা মামুনুল হক আর নিজের কত ধৈর্যের পরিচয় দিবেন। মামুনুল হকের যেই ক্ষতি করেছেন। আর একটা কথা বলে দেই, বাংলাদেশের হক্কানি আলেমগুলা যারা জেল খেটেছেন সবগুলার পিছনে ইন্ধন ছিল এই চরমনাইয়ের। জসিমউদ্দিন রহমানের মতো বিখ্যাত আলেম, উনি দেওবন্দ থেকে এসেছেন, সে আলেমকে জেল খেটেছে শুধু এই চরমনাইয়ের কারণে, কারণ উনি চরমনাইয়ের মুখোশ উন্মোচন করে দিয়েছেন। এই জন্য চরমনাই ওনাকে জঙ্গি আখ্যা দিয়ে ওনাকে গ্রেপ্তার করিয়েছেন। আমির হামদার ওয়াজ শুনে নাকি কে নাকি সংসদ ভবনে তরবারি নিয়ে মারতে এসেছে, এটা একদম ইতিহাসের মিথ্যা কথা। তরবারি নিয়ে এসে সংসদ সদস্য হামলা করবে, এটা হচ্ছে পাগলামি কথা। এ আমির হামজাকেও গ্রেপ্তার করিয়েছেন এই চরমনাই সরকারকে ইন্ধন দিয়ে। আজকে মুফতি সাখাওয়াত হোসেন আজকে খুবই সাফাইগার ওনাদের পক্ষ হয়ে। এই মুফতি সাখাওয়াত হোসেন উনি মুফতি আমিনের জামাই, এই জন্য আমরা সম্মান করি। ওনাকেও গ্রেপ্তার করা হয়েছে এই চরমনাইয়ের কারণে। খালিদ সাইফুল্লাহ আইয়ুবী আজকে কিছুই বলেন না, চুপ আছেন, ওনাকেও গ্রেপ্তার করা হয়েছে এই চরমনাইয়ের কারণে। বাংলাদেশের হাজারো লক্ষ লক্ষ আলেমদের ওস্তাদ, আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসি, আমি যার জানাজা পড়েছি খিদমা মেডিকেলে বারডেম হাসপাতালে, আমি যার সহানুভূতি পেয়েছি, সেই আল্লামা জুনায়েদ বাবুনগরী, সে জুনায়েদ বাবুনগরীকে গ্রেপ্তার হয়েছে চরমনাইয়ের ইন্ধনের কারণে। কি অত্যাচার না করা হয়েছে জুনায়েদ বাবুনগরীকে সব সময় জামাত ইসলামের এজেন্ট বলতো, কারণ উনি সাইদির ছেলের সাথে কথা বলতেন, উনি সাইদির ছেলেদেরকে ভালোবাসতেন, জামাত ইসলামী শিবিরের অনেক লোকদেরকে উনি ভালোবাসতেন। আমি নিজেই খিদমা মেডিকেলে ওনাকে আমি ওনার সহবত নিয়ে এসেছি, বারডেম হাসপাতালেও গিয়েছি। আমি আমার অন্তরের অন্তস থেকে বলি, সেই আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইকেও গ্রেপ্তার করেছে চরমনাইয়ের কারণে। মামুনুল হক যে গ্রেপ্তার হয়েছেন সেটাও এই চরমনাইয়ের কারণে। বাংলাদেশের যত আলেম আছে সকল আলেমরা গ্রেপ্তার হয়েছেন চরমনাইয়ের কারণে। এই যে পিচ্চি মাদানিও গ্রেপ্তার হয়েছেন এই হালুয়া রুটি খাওয়া চরমনাইয়ের কারণে। সেই রফিকুল ইসলাম মাদানির একটা কথা তো আপনারা স্পষ্ট শুনেছেন, উনি জেল থেকে আসার বলে উনি স্পষ্ট করেছেন ওনাকে জেলখানার সে পুলিশ সুপার বলেছিল আপনি দেশের ভিতরে গরম গরম বক্তব্য ওয়াজ করে এরকম 5 জনের নাম দেন। উনি চালাকি করে সবার আগে নাম দিয়েছেন শায়েকে চরমনাইয়ের নাম। যখন নামের লিস্ট দিল বলছে এইটাকে, বলছে এটা হচ্ছে এরা চিনেন না, উনি তো শায়েকে চরমনাই, লাল কালি দিয়ে নামটা কেটে দিয়েছেন। তখন রফিকুল ইসলাম মাদানী বলছেন কেন, উনি তো অনেক গরম গরম বয়ান দেন, ওনার নাম কেন কেটে দিলেন? বলছে সেটা আপনি বুঝবেন না। তার এর কথার মাধ্যমে স্পষ্ট বোঝা যায় এই চরমনাই সবসময় আওয়ামী লীগের দালাল ছিল, আওয়ামী লীগের সাথে আতাত করে ওনারা খানকা চলেছিল। ওনারা এখন আমি মনে করি ওনাদের শুধু খানকার যেই বর্তমানে যে মুরিদের ব্যবসা এটা করা উচিত। রাজনীতি ওনারা বোঝে না,
রাজনীতি আমাদের আসা ঠিক না। কিন্তু ওনারা ভাবছে না খানকার ব্যবসা হলে হবে না, রাজনীতিও লাগবে। তাই সকল সরকারের পাও সেটে ওখানেও একটা ইনকামের ধান্দা শুরু করতেছেন। আরেকজন আলেমের নাম বলে আমি অনেক কষ্ট, আমার অনেক খারাপ লাগবে, মুফতি মাহমুদুল হাসান গনবী। এই গনবীকেও গ্রেপ্তার করা হয়েছে চরমনাইয়ের কারণে। কারণ এই গনবীর যে বয়ান, এই গনবীর বয়ানের স্টাইল সব কিছু চরমনাইয়ের বিরুদ্ধে গিয়েছিল। এই জন্য এই গনবীকেও গ্রেপ্তার করা হয়েছে এই চরমনাইয়ের কারণে। তাহলে বাংলাদেশে বড় আলেম আছে কে? হাফিজি হুজুরকে ওনারা বিরুদ্ধে কথা বলেছিলেন, মুফতি আমিনের বিরুদ্ধে কথা বলেছিলেন, আল্লামা জুনায়েদ আবুনগরীর বিরুদ্ধে কথা বলেছিলেন, খতিব ওবায়দুল হকের বিরুদ্ধে কথা বলেছিলেন, আল্লামা আজিজুল হকের বিরুদ্ধে কথা বলেছিলেন। বর্তমানে মামুনুল হকের বিরুদ্ধে কথা বলেন। তারপরে এখন হিসাব করলে কওমি আলেম কারা? আরে ভাই, বাংলাদেশের কওমি আলেম মানিত আজিজুল হক, বাংলাদেশের কওমি আলেম মানিত মামুনুল হক। বাংলাদেশের কওমি আলেমদের 50% লোক আজিজুল হক, কওমিয়া মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিসের অনুসারী। বাকি 20% বর্তমানে জামাত ইসলামের অনুসারী। বাকি 10% অন্যান্য দল। আর সব কিছু মিলিয়া চরমনায় এর আছে মাত্র, আমি হিসাব করে দেখছি, কওমি আলেমদের ভিতরে চরমনায়ের 11, 8, 9 এর ভিতরে ঘোরাঘুরি করে। মানে চরমনায় মনে করে কওমিয়া সকল ভোট হ্যাঁ গো, কিন্তু ওনারা জানে না এই কওমি আলেমদের বিশাল একটা গ্রুপ কিন্তু মামুনুল হক, আজিজুল হক। এই জন্য ওনাদের মনে অনেক করে, ওনারা জানেন যে আজিজুল হক, কওমিয়া মামুনুল হক, কওমি আলেমদের ভোট ওদের পক্ষে বেশি। আপনারা গত নির্বাচনও দেখেছেন। তো সব কিছু মিলিয়ে এই চরমনের ইতিহাস আর কি বলবো, বলতে তো অনেক কিছুই মন চায়, সকল কিছু মনেও আসে না, আর বলতেও পারি না, আর বলতেও মন চায় না। এক কথায় বলি, জামাত ইসলামীর সাথে সঙ্গে যে এখন যদি আব্দুল মালেক সাহেব, উনি যদি জামাত ইসলামীর পক্ষে যদি একটা বয়ান দেন, আগামী কালকে থেকেই জামাত ইসলামীর এই আব্দুল মালেকের বিরুদ্ধে ওনারা প্রপাগান্ডা শুরু করবেন। আজকে সর্বজন শ্রদ্ধেয় আমাদের হেফাজত ইসলামের আমির, আমি শ্রদ্ধা করি, আল্লামা মহিবুল্লাহ ভাবনগর যদি একটা পোস্ট করেন যে জামাতে ঠিক আছে, কালকে থেকেই শুরু করবেন। এ হচ্ছে চরমনাই, মানে ওনাদের পক্ষে। আমি স্পষ্ট স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভারতের নরেন্দ্র মোদী এবং জার্মানির ভাইস চ্যান্সেলর, এমনকি ওই যে আর্জেন্টিনার প্রেসিডেন্টও যদি ওনাদের পক্ষে একটু সাফাই গান, সেই অনেক ভালো। আর পাকিস্তানের তাকি ওসমানী, তারিক জামেল, তারপরে বর্তমানে দেওবন্দের যে আছেন, উনি নাকি বাংলাদেশে আসবেন, আগামী জুমার নামাজ পড়াবেন, সেও যদি জামাত ইসলামীর পক্ষে একটু বলেন, তাদেরকে তিনি একদম কাফের বানিয়ে দিবেন। এ হচ্ছে জামাত ইসলামী। নিজেদের বিরুদ্ধে গেলে সব হলো বেহক, আর ওদের পক্ষে যারা বলবে সব হলো হক। আরে ভাই, জামাত ইসলামীকে ওনারা বলেন জামাত ইসলামীকে নাকি নেহারে হক না। আমি তো জামাত ইসলামের অ্যাক্টিভিস্ট, রাজনৈতিক বিশ্লেষক, আমি তো নেহারে হক, আমি তো সাহাবীদেরকে নেহারে হক মানি। আমি তো মনে করি নবীদের ভুল নাই। আল্লামা সাইদ রহমতুল্লাহ তো সেম মানে, আমাদের আমির সাহেব, আমির জামাত তো সেম মানে, আমার বরিশালের শফিকুল ইসলাম মাসুদ তো সেম মানে। জামাত ইসলামীর প্রত্যেকটা নেতা কর্মী তো জামাত ইসলামী এই সাহাবীদেরকে নেহারে হক মানে। কিন্তু আপনারা বলেন আমরা নেহারে হক না। আরে ভাই, আমি বলি আমি নেহারে হক, ডক্টর শফিকুর রহমান বলে শফিকুর রহমান নেহারে হক, শফিকুল ইসলাম মাসুদ বলে শফিকুল ইসলাম নেহারে হক, সাদিক কায়েম বলে সাদিক কায়েম নেয়ারে হক, আমাদের ছাত্র সংস্থার মেয়েরা বলে হেরা নেয়ারে হক, আমরা বলি নেয়ারে হক। কিন্তু আপনি বলেন নেয়ারে হক না, তাহলে আপনারটা সঠিক নাকি আমরা যে বলি আমরা নেয়ারে হক,
আমাদেরটা সঠিক। আসলে আমাদেরটাই সঠিক। আমাদের এক অনলাইন অ্যাক্টিভিস্ট আমার বড় ভাই সোলাইমান ভাই, সেই সোলাইমান অ্যানালাইসিস উনি বলেছে আমরা ন্যায়ের হক, সাহাবীদেরকে আমরা ন্যায়ের হক মানি। কিন্তু আমরা আমাদেরকে বলি আমরা ন্যায়ের হক, আপনারা বলেন আপনারা বলেন আমরা নাকি ন্যায়ের হক না। এর মানে হলো আপনারা এগুলা বলে বাংলাদেশের ইসলাম প্রিয় মানুষদের কাছে আমাদেরকে বিচ্ছিন্ন করতে চান। আমাদেরকে বিচ্ছিন্ন করতে পারবেন না, কারণ বাংলাদেশের ইসলাম মানি, বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।